তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের আবারও তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে সবাইকে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব না, ঠিক আছে? আজকে গণিতেরই ক্লাস, কিন্তু আমরা অঙ্ক আজকে করব না। আমরা কি করব? আমরা আজকে ব্যবসা করব, ঠিক আছে? আমরা সবাই মিলে আজকে ব্যবসা বা বিজনেস করা শিখব। কি করে না, আমরা নিজেদের মধ্যে বন্ধুবান্ধব যারা আছি তারা কয়েকটি পার্টনারে বিভক্ত হয়ে যাব। মনে করো এ বি সি তিন বন্ধু মিলে আমরা ব্যবসা করব। এবারে সেই ব্যবসায় প্রথম বন্ধু এ যে হবে সে কিছু টাকা দেবে, বি কিছু টাকা দেবে, সি কিছু টাকা দেবে, এবং বছরের শেষে তারা সবাই মিলে কিছু লাভ করবে, তাই তো? সেই লাভটা তাদের মূলধন দেওয়া, যে মূলধন, সেই মূলধনের যে আনুপাতিক ভাগার, সেইখান থেকে ক্যালকুলেশন করে আমরা ওই ব্যবসাতে বছরের শেষে এ বি সি কে কত টাকা মূলধন বা লভ্যাংশ পাবে তাই নির্ণয় করা আজকে আমরা শিখব। অর্থাৎ আমরা ব্যবসা শিখব। যে ব্যবসা সংক্রান্ত গণিতের অধ্যায়, যেটাকে আমরা বলি অংশীদারি কারবার, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। চলো আমরা সবাই মিলে আজকে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবারের অঙ্কগুলো করব। অঙ্কগুলো দেখো, মাধ্যমিকের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। জানো তোমরা মাধ্যমিকে কয়েকটি মাত্র পাটিগণিতের চ্যাপ্টার রয়েছে তোমাদের গোটা গণিত প্রকাশ বইয়ে। তার মধ্যে একটি তো সরল সুদ কষা, একটি সমাহার হ্রাস বৃদ্ধি, একটি চক্রবৃদ্ধি সুদ, আর একটি হচ্ছে এই আমাদের অংশীদারি কারবার অধ্যায় নাম্বার 14, অর্থাৎ কোষে দেখি 14 যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মাধ্যমিকে একটি অঙ্ক প্রতিবারই দিয়ে দেয়, ঠিক আছে? সুতরাং পাটিগণিত মানেই 5 নম্বরের খেলা। সেই খেলাতে আমাদের জয়লাভ করতে গেলে এই অংশীদারি কারবারের অঙ্কগুলো এ টু জেড একদম মনোযোগ সহকারে ক্লাস কিন্তু তোমাদের করতেই হবে, ঠিক আছে? একটুখানি ক্যালকুলেশনের ব্যাপার, শুধু ছোটো ছোটো গুণভাগ কয়েকটি করলেই কিন্তু হিসাব আমাদের সবার মিলে যাবে। তো চলো সেই হিসাব মেলানোর খেলা আমরা শুরু করি। কোষে দেখি 14 অংশীদারি কারবার। কোষে দেখি 14। তোমরা তোমাদের বইয়ের সবাই 202 পাতা বার করো, গণিত প্রকাশ। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোষে দেখি 14। তো এখানে দেখো বেশ কিছু অঙ্ক বড় বড় রয়েছে এবং কিছু শর্ট কোয়েশ্চেনও রয়েছে। আমাদের 16 এবং 17 দাগে শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে। আর প্রথম দিকে মোটামুটি 15খানা বড় কোয়েশ্চেন দেওয়া আছে। তার মধ্যে যেগুলো একদম না করলেই না, ভীষণভাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা বাদ দেব না। সেগুলো প্রায় প্রত্যেকটি অঙ্কই আমরা করে দেব। তো আমরা যে সমস্ত অঙ্কগুলো করব একবার দেখে নাও। আমরা করব 2, 3, ঠিক আছে? 5, 6, 5-6-এর মধ্যে একটা আসতে পারে। আমরা করব একদম 10। এ পাতায় আমরা করব কুমারটুলির অঙ্ক, অর্থাৎ 13, 14 সমস্ত অঙ্কই আমরা করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো মোটামুটিভাবে এই অংশীদারি কারবারের একটা কনসেপ্ট যাতে আজকেই তোমাদের হয়ে যায়, 5 নম্বরের ব্যবস্থা যাতে আজকে হয়ে যায়, সেই উদ্দেশ্যেই শুরু করছি আমরা। কোষে দেখি 14 অঙ্ক নাম্বার 2 দাগের অঙ্ক দিয়ে আমি আজকের ক্লাস শুরু করে দেবো। রেডি সবাই? দেখো পড়ে শোনাচ্ছি। 2 দাগে কি রয়েছে? 2 দাগে রয়েছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু ব্যবসা বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। দেখো সবসময় মাথায় রাখবে, লাভ যেমন মূলধনের অনুপাতে আমরা ভাগ করে নেব, ঠিক তেমনি লোকসান হলেও কিন্তু সেই লোকসানটাকে মূলধনের অনুপাতে ভাগ করেই দিতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখব তারা 3 বন্ধু ছিল, প্রিয়ম, কি নাম? প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু। তো তাদের প্রথমেই বের করব যেটা মূলধনের অনুপাত। তাদের মূলধনের অনুপাত কি নাম? প্রিয়ম ইজ টু সুপ্রিয়া ইজ টু বুলু।
এই তিন বন্ধু টাকা দিয়েছিল। কে কত টাকা দিয়েছিল, অর্থাৎ তাদের মূলধনের অনুপাত কত না দেখো, প্রথম বন্ধু দিয়েছিল 15,000 টাকা, প্রিয়মের জায়গায় লিখলাম 15,000 ইজ টু। সুপ্রিয়া কত দিয়েছে 10,000 ইজ টু। বুলু কত টাকা দিয়েছিল 25,000। 25,000, তিনটে করে শূন্য সবার কেটে দাও, 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ 3:2:5। এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। আর তাদের লোকসান যেটা হয়েছে সেটাও কিন্তু এই মূলধনের অনুপাতে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে বলবো, ঠিক আছে। তাহলে লোকসান কত হয়েছিল বৎসরান্তে, বছরের শেষে লোকসান সমান, দেখো ওখানে দেওয়া আছে লোকসানের পরিমাণ 3,000 টাকা। তাহলে লিখলাম লোকসান 3,000 টাকা। এই 3,000 টাকার মধ্যে প্রিয়মকে দিতে হবে, প্রিয়মকে দিতে হবে। দেখো প্রথমে যেটা বের করতে হবে মূলধনের অনুপাত থেকে 3:2:5 থেকে, সেটা হচ্ছে আনুপাতিক ভাগাহার। এখানে দেখো প্রিয়মের ভাগ কত 3, আর টোটাল আনুপাতিক ভাগাহার কত, সমষ্টি কত 3 + 2 + 5 মানে 10। তাহলে প্রিয়মের আনুপাতিক ভাগাহার হয়ে গেল 3/10, আর মোট টাকাটা কত 3,000। তাহলে কাটাকাটি করো, একটা শূন্য কেটে দিলে 3 থেকে 9, 900 টাকা। এই 900 টাকাটা কিন্তু লোকসান বাবদ প্রিয়মকে দিতে হবে, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে কে, সুপ্রিয়া। তাহলে আমরা লিখব সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে কত, সুপ্রিয়ার আনুপাতিক ভাগাহার দেখো, সুপ্রিয়ার 2, তাহলে 2/10 ইন্টু মোট লোকসান 3,000। কাটাকাটি করলে একটা করে শূন্য কাটো, 3 দুগুণে 600 টাকা। আর বাকি রইল কে, বুলু। তাহলে আমরা লিখব বুলুকে দিতে হবে। বুলুর আনুপাতিক ভাগাহার কত 5/10 ইন্টু সেই 3,000 টাকা। তাহলে শূন্য শূন্য কেটে দাও, 3 5 15, 1500 টাকা। তাহলে যে লোকসান হয়েছিল সেই লোকসান তাদের মূলধনের অনুপাতে যদি ফিরিয়ে দিতে হয়, তাহলে প্রিয়মকে দিতে হবে 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে দিতে হবে 1500 টাকা। এটা তোমরা দেখে নাও একবার, ঠিক আছে। খুব শীঘ্রই দেখে নেবে, তাড়াতাড়ি করে টুকে নেবে। আমরা এবারে চলে যাব, প্রচুর অঙ্ক রয়েছে আমাদের এই চ্যাপ্টারে। এরপরে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 3। হয়েছে সবার? চলো 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, এটা মুছে দিই। নেক্সট অঙ্ক নাম্বার 3। 3-এর অঙ্কে বলেছে 2 বন্ধু আছে এখানে দেখো, একটা মাসুদ আর একটা রয়েছে শোভা, ঠিক আছে। তো শোভা ও মাসুদ দুজনে মিলে ওটা হবে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তো গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 অর্থাৎ 1.5, যেটাকে আমরা বলি 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। প্রথম ব্যবসা তো ওই জন্য লোকসান হয়েছিল, আমাদের 2-এর অঙ্কে লোকসান হয়েছিল, কিন্তু এবার আবার আমরা লাভে ফিরে এসেছি। আমাদের লাভ হয়েছে কত, লাভটা বের করে নেব আগে। দেখো একটা গাড়ি দুজনে মিলে 2.5 লাখ টাকায় কিনেছিল, 2,62,500 টাকায় বিক্রি করেছে। তার প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে লাভ। লাভ সমান 2,62,500 মাইনাস 2.5 লাখ, তাই তো টাকা। তাহলে আমরা লাভটা পেয়ে যাব। কত হবে দেখো, 62 আর 50 বাদ দিলে 12,500 টাকা। এই টাকাটা হচ্ছে লাভ, ঠিক আছে। এবার একটা এখানে একটুখানি আমি জায়গাটা পড়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বলেছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। তাহলে শোভা যদি 1/2 টাকা দেয়, মাসুদ দেবে 1 টাকা, তাহলে 1.5 গুণ টাকা হয়ে গেল। তার জন্য আমরা এখানে লিখব শোভা ইজ টু মাসুদ, একদম ডাইরেক্ট লিখে দাও, কিছু ধরতে হবে না। এক্স ধরে করলেও করা যায়, কিন্তু ধরবো না আমরা, সহজেই হয়ে যাবে। দেখো শোভার আমি ধরে নিলাম 1/2 টাকা, তাহলে মাসুদের কত হবে 1 টাকা, ব্যাস। পূর্ণটা ভেঙে নাও, 2 × 2 = 3/2 ইজ টু 1। এটাকে সরল অনুপাত করলে 2 দিয়ে কোনাকুনি গুণ করো, 3:2। তাহলে শোভা ইজ টু মাসুদ সমান 3:2। লাভ হয়েছে 12,500 টাকা। অনুপাত, মূলধনের অনুপাত 3:2।
অতএব শোভা লভ্যাংশ থেকে পাই, শোভা লভ্যাংশ হতে পাই। বলো আনুপাতিক ভাগাহার শোভার কত হবে? শোভার এখানে 3, তাহলে উপরে লিখলাম 3, 3 আর 2 যোগ করলে আনুপাতিক ভাগাহার কত হবে? 3/5 ইন্টু টোটাল লাভ কত? 12,500, যা হবে তাই। কত হবে? 5 25 125, তাহলে গুণ করলে 3 25 75, 7,500 টাকা। ঠিক অনুরূপভাবে মাসুদ লভ্যাংশ হতে পাই, মাসুদ কত পাবে? মাসুদের আনুপাতিক ভাগাহার 2/5, মোট লাভ 12,500। সে একই রকম কাটাকাটি করো, 2500 দিয়ে 2কে গুণ করলে 5,000 টাকা, ব্যাস। তাহলে লভ্যাংশ থেকে শোভা পাই 7,500 টাকা, আর মাসুদ পাই কত? 5,000 টাকা, ব্যাস। উত্তরটা লিখে নাও আর একবার দেখে নাও তোমরা অঙ্কটা, মুছে দেবো কিন্তু। অঙ্ক হয়ে গেলে তাড়াতাড়ি টুকে নেবে, তারপরে অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিসের সময় যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই ঠিক করে দেবো সেই জায়গাগুলো। নেক্সট, এবারে আমরা চলে যাব অংশীদারি কারবারের আরও একটি গুরুত্বপূর্ণ এবং বড় অঙ্ক, 5 নম্বরের অঙ্ক। সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 5। এটা স্টার দিয়ে রেখো, করার সময়তে আমি 5-এর অঙ্কে দেখো এই স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? পড়ছি, দেখো শোনো। দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। শোভা, দীপু, রাবেয়া এবং মেঘা। দীপু, রাবেয়া এবং মেঘা, তাই তো? তাহলে প্রথমেই যেটা করব আমরা সেটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাদের মূলধনের অনুপাত কি নাম আছে? দীপু ইজ টু রাবেয়া ইজ টু, আর একটা কী নাম আছে যেন? মেঘা। দীপু ইজ টু রাবেয়া ইজ টু মেঘা সমান দীপুর টাকা দেখো 6,500, 5,200, 9,100। 6,500, 5,200, 9,100। দেখে নাও আর একবার, 655291, ঠিক আছে? দুটো করে শূন্য কেটে দাও। এখানে সরল অনুপাত করতে গেলে 13 ঘরের নামতা জানা কিন্তু আবশ্যিক। 13 ঘরের নামতা আমরা কি জানি? 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91, অর্থাৎ 5:7, 4:7, 5:4:7 হয়ে গেল আমাদের কি দীপু, রাবিয়া, মেঘার মূলধনের অনুপাত, ঠিক আছে? এবারে দেখো 14,400 টাকা লাভ করেছিল, সেই লাভের 2/3 অংশ সমানভাবে ভাগ করে আর বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে। তাহলে আমরা প্রথমে বের করব 14,400 টাকা এর 2/3 অংশ সমান কত টাকা আগে দেখে নাও। 14,400 এর মানে গুণ বাই 2/3, 3 4 12, 2 নামলো 3 8 24, 0 0 0 0 আর 6 থেকে 1, 2 9, 9,600 টাকা। এই 2/3 অংশ বা 9,600 টাকাটা, লাভের 2/3 অংশ বা 9,600 টাকাটা কি করে দেখে নাও একবার, সমানভাবে ভাগ করে। তাহলে এখানে লিখব সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পায়। এই টাকাটা যদি সমানভাবে ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে পায়। 3 বন্ধু আছে, তাহলে 9,600 টাকা যদি সমানভাবে ভাগ করে, 9,600 বিভক্ত 3 মানে কত দেখো, 3 3 9, 3 2 6, 3200 টাকা। এই 3200 টাকাটা এখানে টাকা লিখে দিলাম, ঠিক আছে? এই 3200 টাকাটা কিন্তু প্রত্যেকে পাবে। দীপু পাবে, রাবেয়া পাবে, মেঘা পাবে। প্রত্যেকে লাভের 2/3 অংশ সমানভাবে ভাগ করার জন্য 3,200 বা 3200 টাকা করে পাবে। অবশিষ্ট লভ্যাংশ কত?
অবশিষ্ট লভ্যাংশ মানে 14,400 টাকা ছিল মোট লভ্যাংশ, সেখান থেকে 9,600 টাকা ভাগ তো হয়ে গেল, তাহলে অবশিষ্ট লভ্যাংশ বাদ দাও। 0 0 6 আছে কয় 14, 8 হাতে থাকে 1, 10 আছে কয় 14, 4 ব্যাস 4,800 টাকা। এই 4,800 টাকাটা হচ্ছে অবশিষ্ট লভ্যাংশ। একবার দেখে নাও বিয়োগগুলো, একটুখানি গন্ডগোল হলে গোটা অঙ্কটাই শেষ হয়ে যাবে। 0 0 6 আছে কয় 14, 8 হাতে থাকে 1, 10 আছে কয় 14, 4 হাতে থাকে 1, 0, 4,800 টাকা। এই অবশিষ্ট লভ্যাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করেছিল। মূলধনের অনুপাত কোনটা? 5:4:7। এই যে মূলধনের অনুপাত তোমরা দেখতে পাচ্ছ, এই যে 5:4:7, এইটাকে তারা এই 4800 টাকাটাকে ভাঙবে। ব্যাস, এবারে বুঝতে সুবিধা হলো। ঠিক আছে, তাহলে 4800 টাকা যদি মূলধনের অনুপাতে ভাগ করি, তাহলে এখানে লিখব মূলধনের অনুপাতে দীপু পাই কত টাকা পাবে? দীপুর আনুপাতিক ভাগাহার এখান থেকে দেখো 5/5 4 9 আর 7 16, তাহলে 5 16 গণিত 4,800 সমান, পরে করব হিসাব। এখানে লিখলাম দীপুর পরে কে আছে? রাবেয়া পাই। রাবেয়ার আনুপাতিক ভাগাহার দেখো 4 16 গণিত 4,800, পরে করব হিসাব। এগুলো ব্র্যাকেট দাও, সুন্দর লাগবে দেখতে। এই আর কিছুই না। আর একটাকে মেঘা পাই, মেঘার আনুপাতিক ভাগাহার 7 16 গণিত 4,800, একটা ব্র্যাকেট দিয়ে সমান। এইবার কাটাকাটিগুলো করব। দেখো 3 16 48, তাহলে 300 দিয়ে সবাইকে কাটবে, তাই না? 3 5 1500 টাকা, তাহলে মূলধন অনুপাতে দীপু পেল 1500 টাকা। রাবেয়া, এরও 300 কাটাকাটি 3 4 1200 টাকা, রাবেয়া পেল 1200 টাকা। এরও 300 যদি কাটি 3 7 2100 টাকা, মেঘা পেল 2100 টাকা। অতএব দীপু মোট লভ্যাংশ পাই। দীপু ভাগের টাকাটা কত করে পেয়েছে? এবার ভাগের টাকাটা দেখাই তোমাদেরকে, যেটা প্রত্যেকে পেয়েছিল। ভাগের টাকা প্রত্যেকে কত পেয়েছিল? এই দেখো 3,200 টাকা, তাই না? আর এখানে পেয়েছে দীপু কত? 1500 টাকা। তাহলে দীপু মোট পায় দেখো কত? দীপু 3200 টাকা ভাগের টাকা পেয়েছিল, সমানভাবে ভাগ করে, আর নিজে এখানে মূলধন অনুপাতে পেয়েছে 1500। যোগ করলে হবে কত হবে? 4700 টাকা। ব্যাস, দীপু মোট লভ্যাংশ পেয়ে যাবে 4700 টাকা। রাবেয়া মোট লভ্যাংশ পাই। রাবেয়ার টাকা ভাগের টাকা কত? 3200, আর নিজের টাকা মূলধনের টাকা কত? 1200। যোগ করলে কত হবে? 4400 টাকা। আর বাকি রইল কে? মেঘা মোট লভ্যাংশ পাই, ভাগের টাকা মেঘাও পাবে 3200, আর এখানে পেয়েছে মেঘা 2100। তাহলে 3200 আর 2100 যোগ করলে কত হয় দেখো? 3 5 5300 টাকা। তাহলে আমাদের আনসার আমরা লিখব 4700 4400 5300, অর্থাৎ দীপু মোট পাই 4700 টাকা, তারপরে রাবেয়া মোট পাই 4400 টাকা, আর মেঘা মোট পাই 5300 টাকা। এটা একটা দারুণ অঙ্ক, পরীক্ষায় বারবার টেস্ট পেপারের পাতায় দেখতে পাবে। সুতরাং খুব ভালো করে অঙ্কটা টুকে নাও, পরীক্ষায় কিন্তু অঙ্কটা থাকতে পারে। ঠিক আছে, কিছুই নয়, অঙ্ক খুব সহজ। নেক্সট মুছে দিলাম। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 6, আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 6 দাগের অঙ্ক। দেখো কি বলেছে 6 দাগে।
ভালো করে অংশীদারি কারবার করতে হবে। জীবনে পড়াশোনা করে চাকরি বাকরি যদি না হয়, অন্ততপক্ষে ভালো করে ব্যবসা করে যেন খেতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে ব্যবসায় আবার লস না হয়ে যায়, তাহলে সব গেল, তাই না? তো চলো, পড়াশোনা ভালো করে করবে। দেখো, চাকরি বাকরি সবার কপালে নাই, কিন্তু অ্যাম্বিশন, লক্ষ্য তোমার স্থির রাখতে হবে যে এই কম্পিটিশানের ভিড়ে তোমাকে যা করে হোক একটা যে কোনো মান্থলি যেটাই একটা নির্দিষ্ট স্যালারি তুমি পাবে, অর্থাৎ স্যালারি হোল্ডার রূপে নিজেকে প্রতিষ্ঠিত তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে এখন থেকেই সংকল্প স্থির রাখতে হবে যে মাধ্যমিক আমাকে কিন্তু একদম চূড়ান্তভাবে দিতে হবে। মাধ্যমিকের রেজাল্ট হলে তবেই তোমার আগামী দিনগুলোর পথ কিন্তু সুগম হয়ে যাবে, ঠিক আছে? তো চলো নেক্সট 6 অঙ্ক। 6 দাগের অঙ্কে কী বলেছি দেখো। এখানেও তিন বন্ধু কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? তুলনামূলকভাবে 5-এর চেয়ে কিন্তু অনেক সহজ অঙ্ক 6টা, ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা কি। এখানে আমরা প্রথমেই দেখো, তারা দেখলেন বছরের শেষে 13,400 টাকা লাভ। তাহলে আমরা প্রথমেই লিখব মোট লাভ 13,000 কত যেন 400 টাকা, ঠিক আছে? 13,400 টাকা লাভ। এবার কিস্তি শোধ দেওয়ার পর কিস্তি দীর্ঘই আছে তো বানান, কিস্তি হর্ষই, ঠিক আছে, সরি। কিস্তি শোধের পর অবশিষ্ট লভ্যাংশ, কিস্তি শোধের পর অবশিষ্ট লভ্যাংশ কত হবে? 13,400 ছিল, আর ব্যাংকের কিস্তি কিন্তু 5,000 টাকা। তাহলে দেখো 8 × 5 = 13, তাহলে 8,400 টাকা। এই 8,400 টাকাটা কিন্তু কিস্তি শোধ দেওয়ার পর পড়ে থাকলো, তাই তো? 5 এদিকে 3 8, 8,400, ঠিক আছে। এই অবশিষ্ট টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে তাদের মূলধন অনুপাত বের করো। তাদের মূলধনের অনুপাত কি কি নাম আছে? কিছু নাম নাই। তাহলে একমো বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। 3 বন্ধুর মূলধনের অনুপাত দেখো কে কত টাকা দিয়েছিল। প্রথম বন্ধু কত দেয়? 8,000, 10,000, 12,000। প্রথম বন্ধুর জায়গায় লিখলাম 8,000 ইজ টু 10,000 ইজ টু 12,000। 1000-এর 3টে করে শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 4:5:6 তাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার অবশিষ্ট যে টাকাটা 8,400, এটা এই অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে? অর্থাৎ মূলধন অনুপাতে তারা এই টাকাটাকে ভাগ করে নেবে। এই যে 4:5:6 এই অনুপাতে এই 8,400 টাকাটাকে তারা ভাগ করবে। চলো ভাগ করে দিই। তাহলে ভাগ যদি করি আমরা, প্রথম বন্ধু, অতএব একমো বন্ধু পাই, অর্থাৎ প্রথম বন্ধু পাই, আনুপাতিক ভাগ হার কত হবে? 4 আর 5 9 আর 6 15। তাহলে 4 15, আনুপাতিক ভাগ হার 4 15 ইন্টু 8,400 কত হবে দেখো? 6 15 90 হবে না, 5 15 75, দেখো কত হয়। আমি ভাগটা করে নিই একবারে 15 দিয়ে 8,400-কে, তাহলে 3টের ক্ষেত্রেই হবে, তাই না? কত হবে দেখো? 6 15 5 15 75, 5 আছে কয়ে 14, 9 আর থেকে 1, 8 মিলে গেল 6 15 90, শূন্য কাটলো 560। 560কে 4 দিয়ে গুণ করো,
560কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 0, 4 6 24, 4 থেকে 2, 4 5 20 আর 2 22, 2240 টাকা কিন্তু প্রথম বন্ধু পেল। এটা টাকা। একটু কষ্ট করে গুণভাগগুলো করবে, অঙ্ক হয়ে যাবে। দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার 5-এর 15 গণিত সেই লভ্যাংশ হচ্ছে 8-এর 8400। কাটাকাটি একই হবে, 560, 5 দিয়ে গুণ, 0 5 0 থেকে 3, 5 5 25 আর 3 28, 2800 টাকা। এটা কিন্তু দ্বিতীয় বন্ধু পেয়ে গেল। তৃতীয় বন্ধু পাই, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার 6/15 ইন্টু 8400, কাটলে সেই 560, 6 দিয়ে গুণ করো, 0 6 6 36 হাত থেকে 3, 5 30 আর 3 33, 3360 টাকা। এই হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ, প্রাপ্ত লভ্যাংশ। তোমরা খুব তাড়াতাড়ি টুকে নাও, খুব সহজ একটি অঙ্ক, ঠিক আছে? হয়েছে টুকু আশা করি। চলো এবারে আমরা করব প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে ক্লাস নিতেই হবে, ক্লাস আমাদের নিতেই হবে, আর ক্লাস তো আমাদের করতেই হবে, ঠিক আছে? চলো, শীত গ্রীষ্ম বর্ষা এই তো নিয়ে আমাদের ঋতু, তাই না? সব কিছুতে অ্যাডজাস্টমেন্ট করে সব কিছুকে মানিয়ে নিয়ে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কোনো রকম কোনো অজুহাত খাটবে না। নেক্সট হচ্ছে অঙ্ক নাম্বার 10। এই পাতার বিশেষ করে এই যে 203 পাতা, 203 পাতার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক যেটা, সেটা এবারে করতে চলেছি। অঙ্ক নাম্বার 10। তোমাদের অঙ্কের শুরুতেই একটি কথা জানানোর দরকার ছিল, সেটা জানানো হয়নি, এখন সেটা জানিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে অংশীদারি কারবারের অঙ্ক আমরা করছি না, এই অংশীদারি কারবার কিন্তু দুই রকমের। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা মিশ্র অংশীদারি কারবার, ঠিক আছে? তো যেগুলো সরল সেগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, যেগুলো সরল সেগুলোর মূলধন কিন্তু সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকবে, অর্থাৎ একটানা এক বছর যদি বছরের শেষে লাভ তুমি হিসাব করো, তাহলে যে মূলধনটা তুমি বছরের শুরুতে দেবে সেটা একটানা খেটে যাবে, সেটা সরল অংশীদারি কারবার। আর কিছু ক্ষেত্রে দেখবে অঙ্কের ক্ষেত্রে মূলধন সমান সময়ের ব্যবধানে কিন্তু খাটে না। এরা কি করে, হয় 4 মাস পরে টাকা তোলে, নাহলে আবার 6 মাস পরে টাকা দেয়, তখন আবার কিন্তু একটু আলাদা নিয়মে অঙ্কগুলো করতে হয়, সেইগুলোকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। এবং এই 10-এর অঙ্কটা একটা মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ। মনে রেখো, 10-এর অঙ্কটা একটা মিশ্র অংশীদারি কারবার। যাই হোক, সরল হোক মিশ্র হোক, আমাদেরকে করতে হবে। অঙ্ক নাম্বার 10 কি বলেছে 10-এর অঙ্কে? নিয়ামত চাচা এবং করবি দিদি, তাই তো? দেখো, নিয়ামত চাচা এবং করবি দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা, 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা। এই যে দেখো, একটা নির্দিষ্ট সময় পরে টাকা দেওয়া বা টাকা তুলে নেওয়া, এগুলোই হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো যাই হোক, এখানে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। চলো হিসাব করি। আমরা প্রথমেই যেটা করব, দেখো, মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, সারা জীবন মাথায় রাখবে। যার যত টাকা যত মাস খাটে তাকে তত দিয়ে গুণ, যার যত টাকা যত মাস খাটে তাকে তত দিয়ে গুণ করলে তোমরা 1 মাস হিসাবে মূলধন পাবে। তো এখানে দেখো, নিয়ামত চাচার, একটুখানি বুঝে নাও, খুব সহজ। নিয়ামত চাচার ও ক টাকা দিয়েছিল নিয়ামত চাচা? দেখো, 30,000 টাকা। 30,000 টাকা 6 মাস তো খেটেছে, তাই না? তাহলে নিয়ামত চাচার 30,000 টাকা খাটে 6 মাস, এবং 6 মাস পরে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা না, তিনি নিয়ামত চাচা কী করেছেন, 40,000 টাকা আরও 40,000 টাকা ব্যবসায় দিলেন। তাহলে এবং বাকি থাকলো 1 বছর হতে কত, 6 মাস, এবং শেষ 6 মাস নিয়ামত চাচার 30,000 টাকা খাটে 6 মাস, এবং
40,000 টাকা দিয়েছে, তাহলে 30 আর 40 কত হয়? 70,000 টাকা খাটে শেষ 6 মাস। এইটাকে বুঝতে হবে তোমাকে, যে একটা বছরকে যদি দুটো পার্টে ভাগ করি আমি, 6 মাস 6 মাস, প্রথম 6 মাস খাটবে নিয়ামত চাচার 30,000 টাকা, শেষ 6 মাস খাটবে আরও 40,000 টাকা লগ্নি করেছিলেন, তাহলে 30 + 40 দ্যাট ইজ 70,000 রুপিস। এই 70,000 টাকা তার খাটবে বাকি 6 মাস। তাহলে 1 মাস হিসাবে মূলধন এখানে আমরা লিখব, অতএব তার 1 মাস হিসাবে মূলধন, এইটা তোমাদের শেখানোর চেষ্টা করছিলাম আমি। তার 1 মাস হিসাবে মূলধন এর যে সূত্রটা আমি কি বললাম, সেটা হচ্ছে যার যত টাকা যত মাস খাটে তাকে তত দিয়ে গুণ, প্লাস আবার যত টাকা যত মাস খাটবে তাকে তত দিয়ে গুণ, তাহলে আমরা 1 মাস হিসাবে মূলধন পেয়ে যাব। তাহলে নিয়ামত চাচার এখানে লক্ষ্য করে দেখো, নিয়ামত চাচার 30,000 টাকা খেটেছে, 30,000 টাকাটা খেটেছে ক মাস? 6 মাস। আবার 70,000 টাকাটা খেটেছে 6 মাস। আমি কি বললাম? যার যত টাকা যত মাস খাটে তাকে তত দিয়ে গুণ। তাহলে নিয়ামত চাচার 1 মাস হিসেবে মূলধন বের করব, 30,000 টাকা খাটে 6 মাস, 30,000কে 6 দিয়ে গুণ, যত টাকা যত মাস খাটে গুণ, প্লাস আবার যত টাকা যত মাস খাটে, 70,000 টাকা খাটে 6 মাস, ব্যাস। তাহলে পেয়ে যাবে 1 মাস হিসেবে তার মূলধন। কত হবে দেখো, একটু ব্র্যাকেট দিলে ওই যে বললাম ভালো লাগে, 3 × 6 = 18, তাহলে হবে এখানে 180,000, আর এইখানে হবে 6 × 7 = 42, মানে 420,000, যোগ করলে হয়ে যাবে 10 শূন্য থাকে 1 5 6 লক্ষ টাকা। 600-র পরে 3টে শূন্য তুমি দিতে পারো, 1 × 10 = 100,000 লক্ষ, 6 লক্ষ টাকা। ঠিক আছে, 1 মাস হিসেবে তার মূলধন 6 লক্ষ টাকা। এবার আসছি করবী দিদি। করবী দিদির ক টাকা দিয়েছিল? করবী দিদি 50,000 টাকা খেটেছিল ক মাস? 6 মাস। করবী দিদির 50,000 টাকা খাটে 6 মাস, এবং তারপর সে কী করেছিল? বিশেষ প্রয়োজনে করবী দিদি কী করেছিল? 10,000 টাকা তুলে নিয়েছিল 6 মাস পরে। তাহলে এবং 50,000-এর মধ্যে 10,000 তুলে নিলে কত থাকবে? 40,000 টাকা খাটে শেষ 6 মাস, শেষ 6 মাস। এক্ষেত্রে দেখো, করবী দিদির বেলায় করবী দিদির 50,000 টাকাটা খাটে 6 মাস এবং 40,000 টাকা খাটে 6 মাস। তাহলে আমি 1 মাস হিসাবে করবী দিদির মূলধন বের করব। অতএব 1 মাস হিসাবে তার মূলধন, 1 মাস হিসাবে তার মানে করবীদির তার মূলধন কত হবে? দেখো, যত টাকা যত মাস খাটে, করবীদির 50,000 টাকা খাটে 6 মাস, প্লাস 40,000 টাকা খাটে 6 মাস, তাহলে 40,000 × 6 মাস, 5 × 6 = 30, তাহলে 300,000, প্লাস 4 × 6 = 24, 240,000, যোগ করলে হবে 540,000 টাকা। এটা হয়ে গেল করবী দিদির 1 মাস হিসাবে মূলধন। অতএব তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত এটা অবশ্যই 1 মাস হিসাবে, হ্যাঁ, মূলধন অনুপাত নিয়ামত চাচা = করবী দিদি, নিয়ামত চাচা = করবী দিদি কত হবে? নিয়ামত চাচার 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা = 540,000, 5,40,000। 1 2 3 4 শূন্য, 1 2 3 4 শূন্য কেটে দাও, 60 = 54। তুমি যদি 9 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 10 60, 6 9 54, 10:9, একদম সিম্পল অনুপাত আমরা পেয়ে গেলাম। 10:9, এটা হচ্ছে নিয়ামত চাচা = করবীদির মূলধনের অনুপাত, অর্থাৎ 1 মাস হিসাবে মূলধনের অনুপাত। এইবার তুমি লাভে চলে এসো। ক টাকা লাভ করেছিল? লাভ ক টাকা লাভ? লাভ সমান 19,000 টাকা। এবার একটু মুছে দিতে হবে আমাকে, উপরের দিকটা মুছে দিলাম। 19,000 টাকা যদি লাভ করে আর 10:9 অনুপাত যদি হয় তাদের মূলধন 1 মাস হিসাবে মূলধনের, তাহলে দেখো 19,000 টাকাটা লাভ করেছে। অতএব
নিয়ামত চাচার প্রাপ্ত লভ্যাংশ অর্থাৎ নিয়ামত চাচা পায় আনুপাতিক ভাগ হার কত হবে 10 যোগ করলে 19 ইন্টু লাভ কত মোট লাভ 19,000 যা হবে কাটাকাটি করে কত হবে দেখো 19 একে 19 1000 তাহলে 10,000 টাকা। আর করবি দিদি পায় কত পাবে করবি দিদি আনুপাতিক ভাগ হার 9/19 ইন্টু 19,000 কাটাকাটি করলে 9,000 টাকা। ব্যাস হয়ে গেল নিয়ামত চাচা করবিদির অঙ্ক ভাগ করা মানে টাকা ভাগ করা, তাই তো? হিসাব করে আমরা দেখলাম নিয়ামত চাচা পাচ্ছে 10,000 টাকা আর করবি দিদি পাচ্ছে 9,000 টাকা। হয়ে গেল। নেক্সট এবারে আমরা চলে যাব পরের পাতার দু একটি অঙ্ক দেখে নেব আমরা, মুছে দিলাম। নেক্সট আমাদের পরের পেজে ওখানে দু একটি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, বারবার দেখা যায় পরীক্ষায়। তার মধ্যে এবারে আমরা করব অঙ্ক নাম্বার 13 কুমারটুলি 13 কি বলেছে দেখো 204 পাতায় অঙ্ক নাম্বার 13, ঠিক আছে? 13 অঙ্কে বলেছে, আমি পড়ছি শোনো একবার। ওখানে বলেছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। কুমারটুলি যেখানে কিন্তু ম্যাক্সিমাম আমাদের পশ্চিমবাংলার বলতে পারো দুর্গাপুজো সেখানে তৈরি হয়, সেখান থেকে বিভিন্ন জায়গায় পুজোর সময় তোমার মূর্তিগুলো সেখানে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন থেকে এসে এই কুমারটুলি থেকে নিয়ে যায়, এসে মজার দৃশ্য, ঠিক আছে? তো যাই হোক, সেই কুমারটুলিতেই 3 জন মৃৎশিল্পী তাদের ব্যবসা শুরু করে 1 লক্ষ টাকা ধার করার পর, ঠিক আছে? তো তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা শোধ দেওয়ার পর বাকি লাভের অর্ধেক জায়গাটা মাথায় রেখো কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবে। গত বছর তারা 300 দিন 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছে হিসাব করে লিখি। অঙ্কে একটু কাটাকাটিগুলো আছে তাই, তাছাড়া বাকি অঙ্ক কিন্তু সহজ, একটু দেখে নাও। অঙ্কটা বড়, অনেক বড় অঙ্ক, 13 অঙ্ক। তা আমি প্রথমেই দেখে নেব মোট লাভ সমান কত আছে 13,000 না সরি 1,39,100 1,39,100 টাকা এটা লাভ হয়েছে, ঠিক আছে? এবার কিস্তি শোধ দেওয়ার পর অবশিষ্ট টাকা, কিস্তি দেবার পর অবশিষ্ট লভ্যাংশ কত হবে 1,39,100 টাকার মধ্যে ওরা কিস্তি শোধ দেয় কত 28,100 টাকা। 28,100 টাকা মাইনাস করো, তাহলে কত হবে দেখো 0 0 0 8 আছে কয়ে 9 একে 9 2 আছে কয়ে 13, আচ্ছা একে 13 1 2 আছে কয়ে 13 না 3, যাই হোক একক দশক শত হাজার ওই 2 লক্ষ 1,11,000 টাকা 1,11,000 টাকা তাদের কি হয় না কিস্তি দেওয়ার পরে পড়ে থাকে লভ্যাংশটা। এই লভ্যাংশের কিস্তি দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটাকে দুভাগে ভাগ করেছে তারা, বলছে অর্ধেক টাকা সমানভাবে ভাগ করে নেবে আর অর্ধেক টাকা তাদের কাজের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এর অর্ধেক লভ্যাংশ কত দেখো 1,11,000 বিভক্ত
2 অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে? 1,11,000 মানে 55,000 টাকা। না 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 55,500 টাকা, তাই তো? 55,500 টাকা। 50 1 লাখ, 5,000 10,000, আর এই 500 1,000। ওকে, তাহলে কত হলো? 5,000 না 5,555,000 টাকা। এই টাকাটা কি হলো বলো তো? এই অর্ধেক টাকাটাকে কিন্তু তারা কি করবে? সমানভাবে ভাগ করে নেবে, আর বাকি অর্ধেক তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখানে দেখো, এই যে তারা 3 বন্ধু যদি সমানভাবে ভাগ করে তাহলে কত পাবে? সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পায় 5 5 5 55,500। এটা 3 বন্ধু যদি ভাগ করে তাহলে প্রত্যেকে পাবে 0 0। 3 কে 3 2 নামলো, 3 কে 3 2 নামলো, 3 8 24 1 নামলো। ও মাই গড, 3 কে 3 2 নামলো, 3 8 24 1 নামলো, 3 5 15, 18,500 টাকা। ঠিক আছে, এই অর্ধেক লভ্যাংশ তারা 3 বন্ধু যদি প্রত্যেকে সমানভাবে ভাগ করে তাহলে সবার পকেটে ঢুকবে 18,500, 18,500, 18,500। বাকি যে লভ্যাংশ অর্থাৎ এই 1,11,000 টাকা থেকে এটা কত? 55,500 টাকাটা ভাগ করা হয়ে গেল, বাকি রইল কত? 55,500। সেই টাকাটা তাদের কাজের অনুপাতে ভাগ করবে। আমরা তাহলে তাদের কাজের অনুপাতটা আগে বের করব। তাদের কাজের অনুপাত নাম দিয়েছে কিছু মৃৎশিল্পীদের নাম দেওয়া নাই, 3 বন্ধু দেওয়া আছে। কাজের অনুপাত, তাহলে প্রথম জন লিখলাম, দ্বিতীয় জন, তৃতীয় জন। প্রথম জনের কাজ কত দিন হয়েছে দেখো, প্রথম জনের কাজ হচ্ছে 300 দিন, তাহলে 300 ইস্টু তারপরে 275, তারপরে 350, 275 350। এই হচ্ছে তাদের কাজের অনুপাত। এটাকে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটবে না 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে দেখো? 5 6 30, 5 দিয়ে 5 5 25, 2 নামলো, 5 5 25, 5 7 35, আবার 5 দিয়ে কাটো, 5 12 60, 5 11 55, 5 14 70। তাহলে দেখো, আমরা যদি তাদের কাজের অনুপাতটা কাটাকাটি করে নিই তাহলে কত হলো? আমাদের হয়ে গেল 12:11:14। ওকে, এই অনুপাতে আমরা ক টাকাকে ভাঙবো? 55,500 টাকা। অতএব কাজের অনুপাতে 55,500 টাকার প্রথম বন্ধু পায়। দেখো প্রথম বন্ধু কত পাবে, একটু মার্কিং করে দিই। প্রথম বন্ধু কত পাবে? 55,500 টাকাকে ভাগ করব, কাজের অনুপাত কোনটা? 12,000, এই 12:11:14। তাহলে প্রথম বন্ধু কত পাবে? 12/11 যোগ করলে হবে 37 ইন্টু কত? 55,500 টাকা। ঠিক আছে, এই 12/37 ইন্টু 55,500, এইটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো কত হয়? 37 দিয়ে 555, এখানে ডাইরেক্ট ভাগ করো, তাহলেই কিন্তু সব ক্ষেত্রে ভাগটা কাজে লাগবে। 37কে 37, 27 কয় 15, কত? 8, হাতে থাকে 1, তাহলে 85। তাহলে এখানে কত হবে? 4 4 16, 4 5 20, 4 দিয়ে দেখো 5 দিয়ে, 5 7 5 থেকে 3, 3 5 15, 3 18। তাহলে হলো কত? 37 দিয়ে এটাকে কাটলে 15 হবে, তাই তো? তাহলে 15, দুটো শূন্য, 12 দিয়ে 15কে গুণ করো, 12 দিয়ে গুণ করলে 15 গুণে 30, 15 0 8 1, 180, তারপরে আবার দুটো শূন্য। তাহলে আমরা এটা রাফ অংশ। 1800 টাকা প্রথম বন্ধু পেল, 1800 টাকা। অনুরূপভাবে দ্বিতীয় বন্ধু পায় কত পাবে? ওর আনুপাতিক ভাগহার 11/37 গণিত
5 5 5 দুটো শূন্য, এর কাটাকাটি করা আছে 1500। তাহলে এবারে 11কে 15 দিয়ে গুণ করো, 15কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 15 5 6 1 165, তাহলে 16,500 টাকা। আর তৃতীয় বন্ধু পাই, ও পাবে 14/37 গণিত 5 5 5 0 0, কাটাকাটি করলে সেই 1500, 1500কে 14 দিয়ে গুণ করো, 1500কে 14 4 5 0 থাকে 2, 4কে 4 2 6, 210, অর্থাৎ 21,000 টাকা। প্রথমজন দেখো কাজের অনুপাতে পেল 18,000 টাকা, তারপরে 16,500 টাকা, তারপরে 21,000 টাকা। এইবারে আমরা তিন বন্ধুর তিন মৃৎশিল্পীর কী করব? মোট টাকাটাকে যোগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এবারে প্রথম বন্ধু মোট পাই বা প্রথম মৃৎশিল্পী মোট পাই, যা ইচ্ছে লিখতে পারো। হ্যাঁ, অতএব একম মৃৎশিল্পী পাই, মোট পাই, মোট পাই কত পাবে? সে ভাগের টাকা কত পেয়েছিল মনে আছে? প্রত্যেকে যখন আমরা 3 ভাগ করেছিলাম, সেই 55,500 টাকা যখন 3 ভাগ করেছিলাম, সেই 55,500 টাকাটা 3 ভাগ করে কত হয়েছিল? 18,500 টাকা হয়েছিল। সেই 18,500 টাকা প্লাস এখন কত পেল? 18,000 টাকা, যোগ করলে কত হবে? 18 18 3600, 36,500 টাকা। প্রথম মৃৎশিল্পী কিন্তু 36,500 টাকা পেয়ে গেল। দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাই, এও ভাগের টাকা পাবে 18,500, আর এখন কত পেয়েছে? 16,500। যোগ করো, তাহলে 0 0 5 5 10 0 থেকে 1, 8 6 14কে 15 5 হাত থেকে 1, 2 1 3, 35,000 টাকা। ঠিক আছে। তৃতীয় মৃৎশিল্পী পাই কত পাবে? তৃতীয় মৃৎশিল্পী এও ভাগের টাকা 18,500 পেয়েছে, আর এখন পেয়েছে কত? 2100 টাকা। তাহলে 2100 টাকা যোগ করে দাও, কত হবে? যোগ করে দিলে 0 0 5 1 6, 8 2 10 0 থেকে 1, সরি, তাহলে যোগ করলে এখানে দেখো কত হচ্ছে। এটা 21,000, একটা শূন্যর গণ্ডগোলে যোগটা গণ্ডগোল করছিল। তাহলে 0 0, তারপরে 5, তারপরে কত হবে? 500 হলো 9, আর 8 আর 9, 2 এর 3, তাহলে কত হবে? 39,500। ঠিক আছে, বেশ। কোন ভাগগুলো বড় বড়, অঙ্কটা বড়, কিন্তু অঙ্ক করতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা কি করলাম এক নজরে অঙ্কটির বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমরা প্রথমে দেখলাম 3 বন্ধু মোট যে টাকাটা লাভ করেছিল বছরে, সেই টাকাটা থেকে কিস্তির পরিমাণটাকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, কিস্তির পরিমাণ বাদ দেওয়ার পর যে টাকাটা হলো, সেই টাকাটাকে সমান 2 ভাগে ভাগ দিয়ে, সমান ভাগে ভাগ করার পর অর্ধেক ভাগ কী করলাম? আমরা তাদের কাজের অনুপাতে ভাগ করে নিলাম, আর বাকি অর্ধেক ভাগ সমানভাবে ভাগ করে নিলাম। এবারে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, 3 জনের টাকা যোগ করে দিলাম, যোগ করে করে পেয়ে গেলাম কে কত টাকা লাভ করে। ব্যাস, এবারে চলো আমরা চলে যাব আজকের অংশীদারি কারবারের শেষ বড় অঙ্ক, যেটা হচ্ছে অঙ্ক নাম্বার 14। এটাও বড় অঙ্ক, এটাও সুন্দর অঙ্ক, এটাও পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, তো তোমাদের সেকেন্ড টার্মিনালে আমার তো মনে হয় 14 অঙ্কটি তোমাদের দিয়ে দেবে, তাই একটুখানি মনোযোগ দিয়ে দেখো। দেখো 14 অঙ্ক করানোর সময় আমি তোমাদের এই দেখো এই স্টার দিয়ে শুরু করলাম। ঠিক আছে, অঙ্ক নাম্বার চলো 14। কি বলেছে দেখো, 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে, আর লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে।
প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তো এখানে মোট লাভের পরিমাণ কোথাও দেয়া নাই, আমি ধরে নিলাম, ধরি মোট লভ্যাংশ সমান x টাকা। ঠিক আছে, এটা ধরে নিয়ে অঙ্ক শুরু করব। ধরি মোট লভ্যাংশ x টাকা। তাহলে মোট লভ্যাংশ যদি x টাকা হয়, কি বলেছে দেখো, তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে ভাগ করবে। তাহলে x এর 50% মানে কত? এর মানে গুণ 50% মানে 50/100। তার মানে ক টাকা? x/2 টাকা। তাহলে লাভের 50% মানে x/2 টাকা। এইটা কি বলছে? নিজেদের মধ্যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে, আর লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে x এর 50% যদি x/2 টাকা হয়, তাহলে অতএব অবশিষ্ট লাভ কি হবে? অবশিষ্ট লভ্যাংশ সমান x টাকা ছিল লাভ, আর x/2 টাকা হচ্ছে 50%। এইটা ভাগ করে দিলে কত হবে? 2x থেকে x/2 বাদ দিলে x/2 টাকা। এইবারে অঙ্ক পড়ছি, দেখো বলেছে যে লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করেছে। লাভের 50% মানে x/2। তাহলে লেখো লাভের 50% সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পায় কত পাবে? x/2 টাকা। এটা ভাগ করছে দুজন, তাহলে প্রত্যেকে কত পাবে? ইন্টু তোমার এটা হয়ে যাবে x/2 ইন্টু 1/2, তার মানে x/4 টাকা। ঠিক আছে, দুই বন্ধুর প্রত্যেকে পাবে ওই লাভের অর্ধেক থেকে x/4 করে। বাকি টাকাটা, মানে বাকি টাকা কোনটা? অবশিষ্ট লভ্যাংশ। দেখো অবশিষ্ট লভ্যাংশ কোনটা? বাকি টাকা হচ্ছে এইটা। এই x/2 টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তো তাদের মূলধনের অনুপাত কত? নাম দেওয়া আছে তাদের? নাম দেওয়া নাই। তাহলে লেখো তাদের মূলধনের অনুপাত একম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ক টাকা করে দিয়েছিল? প্রথম বন্ধু 40,000 টাকা ইজ টু দ্বিতীয় বন্ধু 50,000 টাকা। কত হবে? 0 কেটে দিলাম, 4:5। তো দুই বন্ধুর মূলধন অনুপাত হয়ে গেল 4:5। এই অনুপাতে তারা কি করবে? বাকি লভ্যাংশটা ভাগ করবে। অতএব মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পায় x/2 টাকা। মূলধন অনুপাতে যদি ভাগ করি, তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ আর কত? 5/9 গণিত x/2, তাহলে কত হবে? 4x/18 টাকা। ঠিক আছে, কাটাকাটি হলেও এই 2 দিয়ে 4কে কাটলেও আমরা কাটবো না। দ্বিতীয় বন্ধু পায় কত? 5/9 গণিত x/2 সমান 5x/18 টাকা। তাহলে এটা পেলাম আমরা, এই দুটো পেলাম মূলধনের অনুপাতে। তাহলে দেখো প্রথম বন্ধু যদি মোট পায় কত? x/4 টাকা পেয়েছিল, আর এখানে পেয়েছিল 4x/18 টাকা। আবার দ্বিতীয় বন্ধু x/4 পেয়েছিল, আবার এখানে পেল 5x/18 টাকা। তাহলে এখান থেকে আমরা যোগ করে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কিন্তু পেতে পারি। তাহলে আমরা কি করব? আমরা একটুখানি মুছতে হবে, আমাকে মুছে দিলাম উপরের অংশটুকু। দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান কত হবে? প্রথমে পেয়েছিল কত? ভাগের টাকাটা x/4, আর এখন কত? 4x/18।
18, তাহলে এটা যদি আমি যোগ করি তো কত হবে দেখো, 18 দুগুণে 36 লসাগু, 4 9 36, 9x, 18 দুগুণে 36 2 8x, যোগ করলে 8 দুগুণে 16, 1 17, 17x বাই 36, এই টাকাটা পেল মোট লভ্যাংশ প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত? দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান কত হবে বলো? দ্বিতীয় বন্ধু ভাগের টাকা পেয়েছে x/4 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে পেল 5x/18 টাকা। যোগ করো, যোগ করলে হবে, আর এখানে লসাগু হচ্ছে 36, তাহলে কত হবে? 4 9 36, 9x প্লাস 5x, তাহলে হবে 14x/36 টাকা। ঠিক আছে, ভালো করে দেখে নাও। প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত? 17x/36 টাকা। আর দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত হলো না? 14x/36 টাকা, তাই তো? তাহলে এখানে কত হবে? এখানে একটুখানি ভুল হয়েছে, দেখো, সরি, 18 দুগুণে 36, 2, 5 দুগুণে 10 হবে, ও 19x হবে, সরি, এই হয়েছে। এবারে দেখো বইয়ে কি বলা আছে না, বইয়ে বলা আছে দ্বিতীয় বন্ধু অপেক্ষা, ওখানে লেখা আছে যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ দেখতে পাচ্ছ 17x/36, আর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এটা প্রথম বন্ধুর লভ্যাংশ, এটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এটা বেশি এটা কম। কত টাকা কম বা বেশি না? বইয়ে দেওয়া আছে 800 টাকা। 800 টাকা, তাহলে শর্তে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 19x/36 থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ 17x/36, এইটা সমান হচ্ছে 800, তাই তো? দেওয়া আছে কত? 800। তাহলে সমাধান করো, দিয়ে x এর মান বার করো। 36 19x মাইনাস 17x ইজিক্যাল টু 800, বা 2x সমান 800 গণিত 36, বা x সমান বাই 2, গুণ করো 400, 4 দিয়ে 36কে 424, 4 থেকে 2, 3 4 12, 14, আর 2 শূন্য, অর্থাৎ 14,400 টাকা হলো এক্সের মান। এক্স আমরা কি ধরেছিলাম মনে আছে? এক্স ধরেছিলাম মোট লভ্যাংশ। তাহলে মোট লভ্যাংশ যদি 14,400 টাকা হয়, কি চেয়েছে তোমাদের? তোমাদের চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, তাই তো নাকি? প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি, অর্থাৎ আমাদের যদি মোট লভ্যাংশ চাইতো তাহলে 14,400 হয়ে যেত উত্তর এখানে, কিন্তু না, আবার অঙ্ক করো। অঙ্কটা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত নির্ণয় করতে হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ দেখো ওখানে লেখা আছে 17x/36, তাই না? তাহলে 17x/36 যদি হয়, এক্স এর মান কত? 14,400 বাই 36, কাটাকাটি করো, 12 দিয়ে কাটো, 3 12 36, 12 12 144, 3 দিয়ে 1200কে কাটো, 3 4 12, 4 দিয়ে 4 17 68, 68, 2 শূন্য, অর্থাৎ 6,800 টাকা হয়ে গেল আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ। এবং সেই সঙ্গে আমরা শেষ করে দিলাম অংশীদারি কারবারের যে সমস্ত বড় অঙ্কগুলো রয়েছিল, সেই বড় অঙ্কের ক্লাস শেষ করে দিলাম আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকি যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো, প্রচুর শর্ট কোশ্চেন এখান থেকে রয়েছে, এবং মাধ্যমিকে অংশীদারি কারবারের শর্ট কোশ্চেন কিন্তু আসেই। সুতরাং নেক্সট ক্লাসে আমাদের সমস্ত শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে সব কটির উত্তর আমরা করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই বড় অংশীদারি কারবারের অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করো। আর সেই সঙ্গে এই প্রসঙ্গে আমি একটুখানি বইটা খুলতে বলি তোমাদের নিজের নিজের গণিত প্রকাশ বইয়ের সবাই মিলে একটুখানি বইটিকে বার করে 199 পেজ অংশীদারি কারবারের 199 পাতার দেখো রয়েছে ওখানে প্রয়োগ 5, এটা একটু দাগ দিয়ে রাখবে। প্রয়োগ 5 মাঝে মাঝে পরীক্ষায় আসে, এখানে নিজে করি বলা আছে। হ্যাঁ, তোমরা একটু প্র্যাকটিস করবে, না হলে আমি কোনো এক সময় করিয়ে দেব।
নেক্সট হচ্ছে এখানে রয়েছে তোমার 201 পাতায় 201 পাতার প্রয়োগ 9, এটা করানোই আছে, একটুখানি নিজেকে করতে হবে। প্রয়োগ 9 দাগ দিয়ে রাখো, প্রয়োগ 9, ঠিক আছে। আর একটা অঙ্ক, সেটা হচ্ছে 202 পাতার একদম উপরে রয়েছে দেখো প্রয়োগ 10, প্রয়োগ 10। তাহলে শুধুমাত্র কোষে দেখি নয়, প্রয়োগগুলো থেকেও কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে। তাই আমরা প্রত্যেকে প্রয়োগ যেগুলো দাগ দিয়ে দিলাম আমি, প্রয়োগ 5 199 পাতা, প্রয়োগ 9 201 পাতা এবং প্রয়োগ 10 202 পাতা প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিও, আমি প্রয়োগগুলোও কোনো এক সময় করিয়ে দেবো, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে অংশীদারি কারবারের যতগুলো শর্ট কোশ্চেন রয়েছে সমস্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো করিয়ে বুঝিয়ে দেবো, ওকে। ততক্ষণ পর্যন্ত তোমরা অংশীদারি কারবারের বড় অঙ্কগুলোকে প্র্যাকটিস করো বাড়িতে মন দিয়ে। আমি আশা করি এখান থেকে 5 নম্বর তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, একদম গ্যারান্টেড। তোমরা অংশীদারি কারবারের অঙ্ক কমন পাবে এবং পরীক্ষায় করে আসতে পারবে, ঠিক আছে। তো চলো, ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।